অতিবৃষ্টির কারণে দেশের বেশ কিছু এলাকা এখনো প্লাবিত, তবে বৃষ্টি কমে আসায় বন্যা কবলিত এলাকার পানি কমতে শুরু করেছে। এ নিয়ে আরো খবর জানাতে রাঙামাটি, শেরপুর এবং লালমনিরহাট থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যেতে চাই রাঙামাটিতে, সেখানে রয়েছেন সহকর্মী সৈকত রঞ্জন চৌধুরী। সৈকত, ভারী বৃষ্টিতে রাঙামাটির খবর তো জানাবেন, জলাবদ্ধতা এবং জনদুর্ভোগ নিয়েও জানতে চাই। পাহাড় ধসের কথাও আমরা জেনেছি, পাহাড়ের তলদেশে বসবাসকারীদের বিষয়ে কি ধরনের পদক্ষেপ নিচ্ছে প্রশাসন, সব মিলিয়ে জানাবেন আমাদের। টানা অতি ভারী বর্ষণ হচ্ছে, সেই অতি ভারী বর্ষণের ফলে যে পাহাড় ধসের সংখ্যার পাশাপাশি বেশ কিছু পাহাড় ধসেও পড়েছে। এ পর্যন্ত যে টানা বর্ষণ হয়েছে, এই টানা বর্ষণে রাঙামাটির বিভিন্ন স্থানে প্রায় 125টি পাহাড় ধসের ঘটনা ঘটেছে। যদিও বা এই পাহাড় ধসের মধ্য দিয়ে বড় ধরনের কোনো ধরনের অঘটন বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি, তবে এই পাহাড় ধসের ফলে বিভিন্ন জায়গায় যান চলাচল ব্যাঘাত হয়েছে। বিশেষ করে রাজস্থলীর সীমান্ত যে সড়ক আছে, লংগদু বাগাইছড়ির যে সড়ক, খাগড়াছড়ি যে সড়ক, সেটাও হয়েছে, এবং রাঙামাটি চট্টগ্রামের যে সড়ক, সেখানেও পাহাড় ধস হয়েছে। তো সেখানে যান চলাচল বিঘ্নিত হলেও সেটি সাময়িকভাবে সেটি বিঘ্নিত হয়েছে। পরবর্তীতে সড়ক ও জনপথ বিভাগ এবং অন্যান্য যারা বাহিনী আছে তারা সেই মাটি সরিয়ে সেই রাস্তাকে আবার পরিষ্কার করে দেয়। একই সাথে রাঙামাটির বাগাইছড়ি, জুরাছড়ি, বিলালছড়ি এবং বরকল উপজেলার বেশ কিছু নির্মাঞ্চল প্লাবিত হয়েছে। এখনো পর্যন্ত পানিবন্দী আছে সেখানকার মানুষজন, যদিও বা প্রশাসন বলছে যে সেখানকার যারা পানিবন্দী আছে তাদেরকে ইতিমধ্যেই আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা হয়েছে এবং তাদেরকে সকল ধরনের খাবারের সুবিধা দেওয়া হচ্ছে এবং আশ্রয় কেন্দ্রে তাদেরকে নিরাপদে রাখার ব্যবস্থা করা হয়েছে। যদিও বা পানি একটু কমতে, বৃষ্টিপাতের পরিমাণ যে দিন দিন একটু কমছে, সেই হেতু পানিও একটু কমতে শুরু করেছে সে বন্যা কবলিত এলাকা থেকে। তবে জনদুর্ভোগ কোনোভাবেই এখনো পর্যন্ত কমেনি। এখনো পর্যন্ত যে বন্যা দুর্গত বা আশ্রিতদের জন্য 204টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এই 204টি কেন্দ্রের মধ্যে মূলত 42টি কেন্দ্রের মধ্যেই আশ্রয় প্রত্যাশীরা আছে। এখনো পর্যন্ত 3723 জন আশ্রয় প্রত্যাশীরা এই 42টি আশ্রয় কেন্দ্রে রয়েছে এবং যাদেরকে জেলা প্রশাসন থেকে তাদেরকে খাবার সরবরাহ করা হচ্ছে। এর বাহিরে অন্যান্য যারা বন্যা দুর্গত আছে তাদেরকে, যারা বন্যা দুর্গত এলাকায় যারা বসবাস করছেন তাদেরকে শুকনো খাবার সরবরাহ করছে জেলা প্রশাসন। সেটি জেলা প্রশাসক নাজমা আশরাফি আমাদেরকে জানিয়েছেন। এছাড়াও বলি যে বৃষ্টিপাতের যে পরিমাণ সেটি কমেছে। গতকাল ভোর 6টা থেকে আজ ভোর 6টা পর্যন্ত গেল 24 ঘন্টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 77 মিলিমিটার। সেই হিসাবে দেখা যাচ্ছে যে বিগত দিনের তুলনায় সেই বৃষ্টিপাতটি কমে এসছে এবং একই সাথে এই বৃষ্টিপাতের জন্য যে কাপ্তাই হ্রদ, সেই হ্রদের পানিও বৃদ্ধি পাচ্ছে এবং এই বৃদ্ধি পাওয়ার ফলে কর্ণফুলীর যে পানি বিদ্যুৎ কেন্দ্র আছে তাদের উৎপাদনও বৃদ্ধি করেছে। এখনো পর্যন্ত প্রায় 145 কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে এবং যার ফলশ্রুতিতে 5টি ইউনিটই চালু রেখেছে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র। একই সাথে যদি দুর্ভোগের কথা বলি, এখনো পর্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থানে অনেকেই বসবাস করছে। জেলা প্রশাসন থেকে তাদেরকে বারবার মাইকিং করা হচ্ছে, তাদেরকে জোর দেওয়া হচ্ছে যাতে আশ্রয় কেন্দ্রে চলে আসে। তারপরেও দেখা যাচ্ছে যে এখানে যারা আশ্রয় নিতে এসেছিল প্রথম 2-3 দিন, তারা আবার একটু করে বৃষ্টির পরিমাণ কমে যাওয়ার কারণে তারা আবার আশ্রয় কেন্দ্র ছাড়া শুরু করেছে। তবে জেলা প্রশাসনের যেটি বারবার তাদের অনুরোধ এবং করছে যে তাদেরকে আশ্রয় কেন্দ্রে চলে আসার এবং জানের যাতে কোনো ধরনের ক্ষতি না হয়, কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার ফলে সেদিকে যথেষ্ট থেকে কাজ করছে স্থানীয় প্রশাসন। জি সৈকত, ধন্যবাদ আপনাকে। দর্শক, শেরপুর গাজীর খামার নালিতাবাড়ির প্রায় 100 মিটার অংশ ধসে নদীতে বিলীন হয়েছে। এতে সড়কে যোগাযোগ ব্যাহত হচ্ছে। সেখানকার আরো খবর আমরা জানবো। সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এস এম জুবাইর। জুবাইর, পাহাড়ি ঢলে বিভিন্ন জমি এবং সড়ক তলিয়ে গেছে এবং আমরা দেখছিলাম যে সড়ক ধসে নদীতে বিলীন হয়েছে। সার্বিক পরিস্থিতি আপনার মাধ্যমে জানতে চাই। আসলে গত 48 ঘন্টায় শেরপুর এবং শেরপুরের ভুটানের দিকে নদীর পানিগুলো কমেছে। কমার সাথে সাথে আসলে পাহাড়ি ঢলের যে ক্ষতগুলো হয়েছে, ক্ষতগুলো রেখে গেছে, সেগুলো ভেসে উঠতে শুরু করেছে। আমরা ইতিমধ্যে দেখেছি যে শেরপুরের আমি এখন যেখানটিতে রয়েছি, যে সড়কটির সামনে দাঁড়িয়ে রয়েছে, এই সড়কটি আসলে শেরপুর কাজীর খামার হয়ে নালিতাবাড়ি উপজেলায় যাওয়ার একটি সড়ক এবং খুবই ব্যস্ততম সড়ক। এই সড়কের একেবারে পাশ দিয়ে বয়ে চলেছে সেই চেল্লাখালী নদী। এই চেল্লাখালী নদী গত বুধ এবং বৃহস্পতিবার পশ্চিমের উপর দিয়ে প্রবাহিত হয়, ফলে যে চেল্লাখালী নদীর ওই স্থানটিতে আসলে 100 মিটারের মতো এই সড়কের অংশ ধসে গিয়েছে। এটি আসলে 18 ফুট প্রশস্ত একটি রাস্তা, যার মধ্যে প্রায় 12 ফুট রাস্তা ইতিমধ্যে নদীগর্ভে চলে গিয়েছে এবং বাকি যেটুকু রয়েছে সেটুকু দিয়ে বিপজ্জনক অবস্থায় আসলে মানুষ যাতায়াত করছে। এইটিতেও যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। আবার যদি আজকে যেমন গতকাল দিনটি ভালো ছিল,
গতকাল আসলে আকাশ পরিষ্কার ছিল অনেকটা, কিন্তু আজ সকাল থেকেই কিন্তু আমরা দেখছি যে থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং কখনো কখনো ভারী বৃষ্টির মতো মনে হচ্ছে। তো আসলে যদি উজানের দিকে যদি ভারী বৃষ্টি হয় তাহলে শেরপুরের বন্যা পরিস্থিতি অবনতি হবে বলেই আশঙ্কা করছে সবাই। এখন পর্যন্ত আসলে কৃষকরা যেটি বলছেন যে গত মে এবং জুন মাস 2 মাস যাবৎ কিন্তু 2 মাস যাবৎ আসলে 2 মাসের মধ্যে বেশ কয়েকবার 6 থেকে 7 বার এখন পর্যন্ত ভারী ঢলের পানি এসেছে এবং যে নিম্নাঞ্চলগুলোতে পানি প্রবেশ করে সেগুলোতে পানি প্রবেশ করায় কিন্তু মানুষের দুর্ভোগ বেড়েছে। কৃষকরা যে আমনের বীজতলা করেছিল সেগুলো তাদের বেশ কয়েকবার করেছে এবং সেগুলো বারবার নষ্ট হয়ে যাওয়ায় তারা ভীষণ ক্ষতির মুখে পড়েছে বলে কৃষকরা জানাচ্ছেন। এখন পর্যন্ত আমরা প্রশাসনের ক্ষতি হচ্ছে তাদেরকে আসলে তালিকা করে তাদেরকে সহায়তা করার চেষ্টা করা হবে এবং যে সমস্ত জায়গায় রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। জি জুবাইর, বুঝতে পেরেছি, আপনাকে ধন্যবাদ। দর্শক, তিস্তা পাড়ের মানুষের খবর এবার একটু জানতে চাই। লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ আহমেদ শিপন। আমরা প্রতিবেদনে দেখছিলাম যে তিস্তার পানি কমলেও তিস্তা পাড়ের মানুষের সংখ্যা এখনো কাটেনি। জানাবেন জেলার সার্বিক পরিস্থিতি। কৌরি, আসলে সংখ্যা কমেনি এই কারণেই যে ভারতীয় সিকিমের যেখানে তিস্তার উৎপত্তি স্থল সেখানে কিন্তু এখনও আমরা গণমাধ্যমে দেখেছি যে ভারতীয় গণমাধ্যমগুলো আছে সেখানে দেখেছি যে গত কয়েকদিন থেকে সেখানে কিন্তু প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, যে কারণে এই তিস্তা নদী দিয়ে কিন্তু সেখান থেকে মূলত পানিটা আসে। সে কারণে এখানকার সংখ্যা এখনও কাটেনি। তিস্তা পাড়ের মানুষরা বলছে যে যদি ভারতের উত্তর এবং পশ্চিমবঙ্গে যদি এইরকম বৃষ্টিপাত হয় তাহলে কিন্তু তিস্তা নদীর পানি বাড়বে। তবে আমরা গত কয়েকদিন থেকে দেখছি যে তিস্তার পানি কিন্তু কমেছে। আমরা একটু দেখাতে চাই আসলে এই যে তিস্তা নদীর কিন্তু ইতিমধ্যে পানি কমে গিয়েছে এবং ফসলি যে ক্ষেতগুলো আছে সেগুলো কিন্তু ভেসে ওঠা শুরু করেছে এবং আমরা কয়েকদিন থেকে তিস্তা পাড়ের মানুষের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে এই যে তিস্তার পানি হঠাৎ করে ওঠানামা করে এই কারণে কিন্তু সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে তিস্তা পাড়ের এই ফসলি ক্ষেত। যে অনেক সময় যে দেখা যায় যে বাদাম, ভুট্টা সহ অনেক কিছু যে আবাদ করে সেই আবাদগুলো কিন্তু যদি 24 ঘন্টা পেরিয়ে যায় তাহলে কিন্তু এই আবাদগুলো নষ্ট হয়ে যায়। সে কারণে তারা বলছে যে এই অঞ্চলে সবচেয়ে কৃষকের ক্ষতি হয়ে থাকে। তো আমরা এই অঞ্চলের মানুষের সঙ্গে আমরাও কয়েকদিন থেকে কথা বলেছি। তারা যেটি বলছে যে এই তিস্তা মহাপরিকল্পনা যদি বাস্তবায়ন হয় তাহলে কিন্তু এই অঞ্চলের এই কষ্ট থাকবে না। তবে আমি এই বিষয়ে এখানকার একজন কৃষক, যে ক্ষতিগ্রস্ত কৃষক, তিনি কাজ করছিলেন সকাল থেকে। আসলে এই তিস্তা পাড়ের আসলে সবচেয়ে বড় কষ্ট কি, আসলে আপনারা কি চান, এই অঞ্চলে কি হলে আপনাদের জন্য সুবিধা হবে? আমাদের নদীতে মানে খনন হইলে সবচেয়ে ভালো হইবে, সবচেয়ে নদীতে খনন হইলে ভালো হইবে। এখন বন্যাতে মনে করো বেসন নষ্ট হয়ে চল, তোমার বাদাম নষ্ট হল, পাট নষ্ট হল, এইরকম বহু জিনিস নষ্ট হয়ে যায় চল। এই তো ব্যাপার। শুনছিলেন কৌরি যে তার কি কি ক্ষতি হয়েছিল। আসলে এই তিস্তা পাড়ের যে মানুষরা তাদের কিন্তু দুর্দশা লেগে আছে। তবে এই যে পানি কমার সঙ্গে সঙ্গে কিন্তু বেশ কিছু স্থানে ভাঙন দেখা দিয়েছে। তবে পানি উন্নয়ন বোর্ড সেখানে জিও ব্যাগ ফেলে কিন্তু ভাঙন রোধের চেষ্টা চালিয়ে যাচ্ছেন, আমরা খবর পেয়েছি। তো কৌরি, এই ছিল তিস্তা থেকে সর্বশেষ আমার কাছে। শিপন, ধন্যবাদ আপনাকে।